হ্যালো, একজন কথা বলো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। শোনা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে। ম্যাম শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? জি ম্যাম এখন যাচ্ছে। এখন শোনা যাচ্ছে না? জি ম্যাম যাচ্ছে এখন। হ্যালো, ইয়েস ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ এখন তোমার হচ্ছে যে কমিউনিটি পার্টিসিপেশনটা এনশিওর তো যাকে তাকে দিয়ে করা সম্ভব হবে না হয়তো বা আমাদের রুরাল ডেভেলপমেন্টের জন্য। তো নর্মালি এই কমিউনিটি পার্টিসিপেশনের জন্য মানুষকে আনতে হয় হচ্ছে যে যারা এই কাজে করার জন্য বা কমিউনিটি ডেভেলপমেন্টের জন্য ইন্টারেস্টেড। তোমরা নিজেরা বুঝো যে তোমাদের স্টুডেন্টদের মধ্যে যদি কোনো কিছুতে ইনভলভ করতে হয় সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড, ফার্স্ট ইয়া হচ্ছে যে জোরপূর্বক কিছু নাই, হ্যাঁ ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইন্টারেস্টেড কিনা। হুম তারপরে হচ্ছে যে ইন্টারেস্টেড হলেও হবে না যে তার মধ্যে একটা লিডারশিপ করার একটা ক্যাপাসিটি আছে কিনা সেটা একটা চিন্তা করতে হবে। এবং আরেকটা চিন্তা হচ্ছে যে তার এই বিষয়গুলোতে নলেজ বা নলেজ না থাকলেও সে নলেজ গেইন করে যাতে এটা যাতে কমিউনিটির মধ্যে প্রপারলি ডিসিমিনেট করতে পারে। হ্যাঁ তোমরা যদি নিজেদের বিভিন্ন চুয়েটেও বিভিন্ন গ্রুপ আছে না, কমিউনিটি আছে, যদি আমরা ছোট ছোট হাব চিন্তা করি হুম সেক্ষেত্রেও কিন্তু এভাবেই নেওয়া হয় যে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে ইন্টারেস্টেড। হ্যাঁ ইন্টারেস্ট হচ্ছে তার লিডারশিপ করার একটা ক্যাপাসিটি এবং তার নলেজ, এবং সেই নলেজ শুধু নিজে জানলেই হবে না, মানুষের মধ্যে এটা ডিসেমিনেট করার একটা ক্যাপাসিটি থাকতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে আসলে কমিউনিটি পার্টিসিপেশনটা হচ্ছে যে ইনশিওর করা যেতে পারে। তো এইখানে যদিও আমার এই ছবিগুলো আগের তোমাদের আইপিএন এর বই থেকে নেওয়া, রিসেন্ট আসলে হয়তো সার্চ করলে পাওয়া যাবে। কমিউনিটি ম্যানেজড আর কি অনেক ধরনের ওয়ে আছে। যেটাকে এটা একটা মানে যেখানে আসলে সিঙ্গেল ল্যাট্রিন দেওয়া বা একটা পার্সোনাল ল্যাট্রিন রেখে, হ্যাঁ মানে ইকোনমিও প্রোভাইড করে না, স্পেসও প্রোভাইড করে না। তো এ ধরনের শেয়ার্ড ল্যাট্রিন এটা কিন্তু কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমেই যে তারা ব্যবহার করবে, বাট শেয়ার যখনই হবে তখনই একটা কমিউনিটি যেহেতু শেয়ার করবে, হ্যাঁ তারা এগুলো অপারেশন মেইনটেনেন্স থেকে যা কিছু করবে তারা কিন্তু কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে এটাকে সাস্টেনেবল করে নিয়ে যাবে। হুম আবার এখানে একটা দেখা যাচ্ছে দেখো যে এই এলাকায় হচ্ছে যে তোমার গ্রাউন্ড ওয়াটারের অবস্থা বেশ খারাপ। হ্যাঁ সে কারণে দেখো পন্ড থেকে, এটা পন্ড স্যান্ড ফিল্টার বলে, হ্যাঁ পুকুর থেকে আন্ডারগ্রাউন্ডের একটা তোমার ওয়াটার ট্যাঙ্ক ওয়াটার পাইপের মাধ্যমে, হ্যাঁ এখানে ফিল্ট্রেশন ইউনিট বসানো থাকে, সেখানে এটাও কিন্তু হচ্ছে যে তোমার কমিউনিটির মাধ্যমেই কিন্তু এখানে দেখো টিউবওয়েল আছে, এটা কিন্তু অটো, হ্যাঁ টিউবওয়েলের মাধ্যমে এখান থেকে পানি নেওয়া হয়, পাম্প করে পানি নেওয়া হয়, তারপরে হচ্ছে যে তোমার এখানে স্টোর করা হয়, এখানে একটা ফিল্ট্রেশন ইউনিট আছে। এটাও কিন্তু কমিউনিটি ম্যানেজড সাপ্লাই আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমি তোমাদেরকে উদাহরণ দিলাম যে প্ল্যানিং ফেজ বা সবকিছু কিন্তু করেও একদম ফাইনাল ইমপ্লিমেন্টেশন, মেইনটেনেন্স বা অপারেশন বা সাস্টেনেবিলিটি গেইন করার জন্য যত সময় প্রয়োজন সব জায়গায় কিন্তু আসলে কমিউনিটি পার্টিসিপেশন দরকার এবং কমিউনিটি ম্যানেজ সিস্টেম দরকার। এই কমিউনিটি পার্টিসিপেশনের জন্য অন্যতম আরেকটা ইস্যু হচ্ছে জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচ, জেন্ডার ব্যালেন্স। যে কোনো
ডেভেলপমেন্টটা করতে গেলেই জেন্ডার বলতে আসলে এমন না যে আমরা বিশেষ করে আমাদের দেশের কথা যদি চিন্তা করি আমরা ফিমেল ডেভেলপমেন্টটা বেশি বলি, কিন্তু জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচ মানে এই না যে শুধুমাত্র ফিমেলকে এখানে নিয়ে আসো, সেটা না, যাতে বোথ জেন্ডারের মধ্যেই একটা কাজ, একটা ইকুয়ালাইজ হওয়ার একটা পসিবিলিটি থাকে, যে এক পক্ষ শুধু নলেজেবল হলো, এক পক্ষ শুধু জানলো কিন্তু অপর পক্ষ আসলে কিছুই জানলো না, কিছুই নলেজেবল হলো না, তাহলেও কিন্তু এই সাস্টেনেবিলিটিটা হচ্ছে সম্ভব না। এই ক্ষেত্রে সাস্টেনেবিলিটি সম্ভব না। যেমন ধরো একটা আছে যে আমরা যারা মা আছি তারা হয়তো ছোট বাচ্চাদের এমন আছে যে যখন সে টয়লেট করে তখন আমরা হয়তো গ্রাম্য মহিলা বা আমরা নিজেরাও ওই ছোট বাচ্চার টয়লেট কিছু হবে না, হ্যাঁ, আমরা নিজেরা এটাকে যেন তেন ভাবে একটা ম্যানেজ করার চেষ্টা করতেই পারি। তো এটাও কিন্তু আসলে ভুল, যে ওখানেও একটা মাইক্রো অর্গানিজম বা প্যাথোজেনিক জিনিসগুলো থাকতে পারে। আর যেই টয়লেটই হোক না কেন এটাকে প্রপারলি আসলে হচ্ছে যে এটাকে ডিসপোজ করতে হবে। কেন শব্দটা শব্দ হচ্ছে না? ঠিক আছে। তো এই জেন্ডার সে কারণেই যে শুধু এটা হতে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ, যে দেখো জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচ বলতে বোঝায় যে ডিফারেন্ট নলেজ, ডিফারেন্ট রেসপন্সিবিলিটি, ডিফারেন্ট রোল, রিসোর্সেস অ্যান্ড নিডস এবং অ্যাটিটিউড, ঠিক আছে, সবকিছুই হচ্ছে যে মেন অ্যান্ড উইমেনের বোথ হচ্ছে এটা কনসিডার করতে হবে আর কি, ঠিক আছে। ঠিক আছে। তো এটা শুধুমাত্র যে নলেজ করতে হবে, হ্যাঁ, কারণ এটা এই জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচটা হচ্ছে যে কাজটাই হচ্ছে যে মেন এবং উইমেন দুইটার দিকেই এটা হচ্ছে ফোকাস করতে হবে এবং তাদের সাথে বসে এটা রিভিউ করতে হবে যে আসলে নিডটা কি এবং পসিবিলিটি কি করতে হবে যে বোথ গ্রুপকে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সেক্টরকে ইমপ্রুভ করার জন্য লাগবে আর কি। এখানে দেখো একটা একটা দেখো যে দুই ধরনেরই মানুষের কেন সেন্সার জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচ দরকার। যে দেখো যে একটা ইন্ডিয়ার এটা স্টাডি যে একটা হ্যান্ড পাম্প যদি ব্রেকডাউন হয়ে যায়, হ্যাঁ, তার একটা ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন, ঠিক আছে, একটা মানে ওখানে মেল এবং ফিমেল দু ধরনের লেবারই কাজ করছে, বাট বলতেছে যে যখন তোমার ফ্রিকোয়েন্সি এন্ড ডিউরেশন অফ হ্যান্ড পাম্প ব্রেকডাউন ওয়ার লোয়ার ফর ফিমেল দ্যান মেল মেকানিক্স, ঠিক আছে, এটা একটা স্টাডি। আবার আবার যে উল্টা স্টাডিও আছে, যে অ্যামাউন্ট অফ টাইম, দ্য উইমেন স্পেন্ড, ঠিক আছে, যে প্রিভেন্টিভ মেইনটেনেন্স করার জন্য যে উইমেন যে টাইমটা স্পেন্ড করছে, হ্যাঁ, দ্যাট ওয়াজ হায়ার দ্যান দ্য মেন, ঠিক আছে। তো এই দুইটা জিনিসই আছে। তারপরেও যতটুকু পারা যায় এই ধরনের ডেভেলপমেন্ট ক্ষেত্রে হচ্ছে যাতে জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচ গুলো মেনটেন করা হয়। এটা কিভাবে করা সম্ভব, যে তোমার এই যে এখানে বলা আছে যে ইনফরমেশন ডিসিমিনেশন, নর্মালি আমাদের দেশে এই যে আমরা যে মিটিং এর মাধ্যমে কমিউনিটি পার্টিসিপেশন করতে চাচ্ছিলাম, তো মিটিং এ শুধুমাত্র ধরো একজন জেন্ডারের একটা ফিমেল অথবা মেল যে কোনো একটা পার্সন আসলো, হ্যাঁ, তো সে আসলে একটা ইনফরমেশন নিয়ে তার কমিউনিটিতে বা তার ফ্যামিলিতে গিয়ে আসলে কি ঠিক মতো ইনফরমেশন দিচ্ছে কিনা, বা তার মনে হচ্ছে যে এই ইনফরমেশনটা আমি দিব না, তো সেটা দিলে হয়তো বা ঘরের বা অন্য কোনো সমস্যা হতেও পারে, অথচ ইনফরমেশনটা আমরা দিলাম না, জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম, কিন্তু একজন ফিমেল পার্টনার হয়তো বা এই বিষয়গুলো সমাধান করতে পারে বা ফিমেল এমপ্লয়ি সেটা হয়তো বা সমাধান করতে পারে আর কি।
তারপরে হচ্ছে যে হোয়াটসঅ্যাপ যে মিটিং গুলো হয়, হোয়াটসঅ্যাপ মিটিং, এখন আমরা ওয়াশ মিটিং বলবো, হ্যাঁ, যে বিভিন্ন মিটিং গুলো হয় সেই সব মিটিং এও যাতে তারা পার্টিসিপেট করতে পারে, ডিসিশন মেকিং এও করতে পারবে, এবং বিভিন্ন ধরনের, হ্যাঁ, যে কেস স্টাডি গুলো আছে সেই সব কেস স্টাডি গুলো তাদের সামনে যাতে তুলে ধরতে হবে, এবং স্পেশালি হাইজিন এডুকেশন, যে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা আছে সেই সব এডুকেশনও তাদের মধ্যে প্রোভাইড করতে হবে। কারণ আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রথম ধাপটাই হচ্ছে ঘর, এবং যদি একটু মোর ন্যারো ডাউন করে বলি, তাহলে একজন মার কাছ থেকে একটা শিশুর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা শুরু হয়, এবং ঘরের মেইন যেটা কনসেপ্ট, যে পরিষ্কার পরিচ্ছন্নতার আইডিয়াটা হচ্ছে একটা বোথ জেন্ডারের কাছ থেকে না আসলে এটা কিন্তু কমপ্লিট হবে না। তাই এক জেন্ডার জানলো আরেক জেন্ডার জানলো না, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তো সেই জন্যই এটা বলা হচ্ছে যে জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচ খুবই দরকার। এটা বিভিন্ন ওয়ে আছে, হ্যাঁ, সব কিছুতেই যাতে তাদেরকে, এখানে কয়েকটা ছবি দেখো, হ্যাঁ, যে এই যে যে কথাটা বলছিলাম, যে হাইজিন এডুকেশনের কথা যেটা বলছিলাম, যে তোমার সেই মহিলা তার বাচ্চাকে টয়লেট করাইছে, কিন্তু করানোর পরে যে তাকে হাত ধুইতে হবে, হ্যাঁ, তো সেটা কিন্তু এই মহিলাকে তাকে নলেজ লেভেল করা হয়েছে, হ্যান্ড হাইজিন এডুকেশন দেওয়া হয়েছে বলেই সে জানে, জানে বলেই বাচ্চাটাকে হ্যান্ড ওয়াশ করানোর ফলে কিন্তু সে কিন্তু অনেকটাই পানিবাহিত রোগ বা এই যে পার্সোনাল ক্লিনলিনেস জনিত যে রোগটা হবে সেগুলো থেকে সে কিন্তু মুক্ত থাকবে আর কি। আরেকটা ছবি দেখা যাচ্ছে যে এখানে দেখো যে একটা টিউবওয়েলের দেখো আশেপাশে যে মানে এরিয়াটা আছে, প্রোটেকশন এরিয়াটা, সেটা ভেঙে গেছে, সেই এরিয়াটাকে কিন্তু মেইনটেনেন্স করার জন্য, হ্যাঁ, একজন লোকের পাশাপাশি একজন মহিলা কাজ করতেছে। এটা কিন্তু একদমই বাংলাদেশের ছবি, ঠিক আছে, বাংলাদেশের ছবি, যে কেন এই যে দেখো হ্যান্ড পাম্প, একজন মহিলা কিন্তু বাংলাদেশে হচ্ছে কাজ করতেছে, ইনস্টলেশন কাজ করতেছে, ঠিক আছে। এখন এটার জন্য এই মহিলার অনেক উপকার হচ্ছে, হ্যাঁ, তার নিশ্চয়ই তার বাসার যে ইনকাম সোর্স, সেটার যদি এমনও হয়, আমাদের অনেকেরই এরকম হয় না যে ইনকাম সোর্স নাই, হ্যাঁ, তখন কিন্তু এই মহিলা এই কাজগুলোকে তাকে ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে এই মহিলাকে শেখানো হয়েছে, এবং পরবর্তীতে সে কিন্তু ইমপ্লিমেন্ট করতেছে। এবং আমরা যে বলতেছি যে ইনফর্মিং টু দ্য কমিউনিটি, আবার ইনফরমেশন ডিসিমিনেশন বা হোয়াটসঅ্যাপ মিটিং, সেখানেও কিন্তু দেখো ছেলেদের পাশাপাশি বোথ জেন্ডারকে আনার একটা চেষ্টা করা হয়েছে, যাতে ইনফরমেশন গুলো প্রপারলি ডিসেমিনেট হয় অ্যামং দ্য কমিউনিটি, অ্যামং দ্য জেন্ডার। ঠিক আছে, তো এটা শুধুমাত্র যে তোমার কমিউনিটির পিপুলের মধ্যে এটা অ্যাপ্রোচ, তো আসলে একটা যারা ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ক গুলো করে, যে ধরনের অর্গানাইজেশন গুলো করে হচ্ছে, সেটাও তারা তাদের নিজেদের অর্গানাইজেশনের মধ্যে তাদের ডেভেলপমেন্ট প্রজেক্টের বিভিন্ন অপারেশন ফেজে বা ইমপ্লিমেন্টেশন ফেজে, মেইনটেনেন্স ফেজে আসলে এই জেন্ডার ব্যালেন্সটা মেইনটেইন করতেছে কিনা, সেটার জন্য আসলে একটা টুল আছে বা প্রসেস আছে, যেটাকে বলা হয় হচ্ছে জেন্ডার অডিট, ঠিক আছে। জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচটা এতই প্রয়োজন যে সে কারণে এটা ফ্রিকোয়েন্টলি বা একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে একটা জেন্ডার অডিট করা হয়। তো জেন্ডার অডিটটা কি, যে এটা হচ্ছে একটা প্রসেস, হচ্ছে একটা অর্গানাইজেশনাল অ্যাসেসমেন্টের জন্য, যে তারা নিজেদের অর্গানাইজেশনের প্ল্যানিং থেকে শুরু করে এবং একদম যে কোনো প্রজেক্ট এবং অপারেশন ফেজ পর্যন্ত আসলে জেন্ডার ব্যালেন্সটা বা জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচটা কিভাবে অ্যাপ্লাই করছে সেটাকে অ্যাসেস করা হয়। এটা এটা এক্সটার্নাল বডিও ওই অর্গানাইজেশনকে অ্যাসেস করতে পারে, অথবা ইন্টারনাল অডিটও হইতে পারে, তাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে হইতে পারে। তো এটা তিনটা ফেজ থাকে, একটা হচ্ছে সার্ভে, আর একটা হচ্ছে ফোকাস গ্রুপ ডিসকাশন, তারপর জেন্ডার প্ল্যান অফ অ্যাকশন। মানে এটা প্রথমে কিছু কোশ্চেনিয়ার করে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, প্রথমে কিছু কোশ্চেনিয়ার করে অ্যামং দা পার্টিসিপেন্ট বা তাদের যে স্টাফ আছে, এমপ্লয়ি আছে,
তাদের মধ্যে সার্ভেগুলো আগে কোশ্চেনের সেমি স্ট্রাকচার বা আগে থেকে কোশ্চেন সেট করে দিয়ে তাদের মানে জেন্ডার ব্যালেন্স মেনটেন করার জন্য কিছু কোশ্চেন সেট করা আছে, সেসব কোশ্চেন আগে তাদের মধ্যে দিয়ে দেওয়া হয়, তারা অ্যান্সার দিবে। অ্যান্সার পাওয়ার পরে হচ্ছে যে ফোকাস গ্রুপ ডিসকাশন, যেটা আমরা কমিউনিটি পার্টিসিপেশনে যেটা দেখে আসছিলাম, যে একটা একটা গ্রুপের কয়েকজন করে গ্রুপে ভাগ করে তাদের মধ্যে থেকে হচ্ছে যে আবার এই জেন্ডার ব্যালেন্সের বিষয় ইস্যুটা গুলোকে মানে কিছু হয়তো কোশ্চেন পাইলাম, হ্যাঁ, পাওয়ার পরে তাদের এই কোশ্চেন হাতে দিয়ে 10-12টা গ্রুপ থেকে তাদের মধ্যে অ্যানালাইসিস করে তাদের ইচ্ছাটা, তাদের হচ্ছে যে ভিউটা নিয়ে হচ্ছে ডিসকাশন করে ফাইনালি হচ্ছে একটা বডি বসে যে ঠিক আছে এখন আমরা অ্যানালাইজ করব যে হ্যাঁ আমরা কোশ্চেন পাইছিলাম এরকম এবং বিভিন্ন গ্রুপ থেকে এ ধরনের অ্যান্সার আসছে, তাদের নিডটা এরকম আসছে, ভিউটা এরকম আসছে, তাহলে গ্যাপটা কোথায়, গ্যাপটা বের করে হচ্ছে তারপর জেন্ডার প্ল্যানটা করা আর কি। ঠিক আছে, এটা জেন্ডার অডিট, এগুলো মোর আসলে এই কাজগুলো কিন্তু মোর মানে হিউম্যানিটিক্স যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের আসলে কাজের সাথে এটা রিলেটেড। ঠিক আছে, তারাই এই মেইনলি সোশ্যাল পার্টটা করে। তুমি যদি বিভিন্ন এনজিও বা অর্গানাইজেশন গুলো দেখো তাদের কাছে কিন্তু ইঞ্জিনিয়ারের পাশাপাশি এই ধরনের সোশিওলজিস্ট বা ইকোনমিস্ট বা জিওলজিস্ট যারা যারা আছে, হ্যাঁ, তাদের কিন্তু সাথে নিয়ে এই কাজগুলো করা হয়। তারপরে তুমি যদি একজন ইঞ্জিনিয়ার যদি এই নলেজ গুলো না রাখো, হ্যাঁ, কারণ মোস্ট অফ দ্য ডেভেলপমেন্ট হচ্ছে আসলে ইঞ্জিনিয়ারের উপর, তাই অ্যাচিভমেন্টটা কিন্তু ইঞ্জিনিয়ারের উপরেই হচ্ছে রিলাই করে। তো তোমার এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা সবকিছু সবাইকে নিয়ে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা সেটা কিন্তু তোমাকে, এটা না জানলে তুমি এই বিষয়ে তোমার খুব ইনডেপথ জানার দরকার নাই, কিন্তু তারপরে তোমার না জানলে কিন্তু তুমি যে ডেভেলপমেন্টটা করতেছো সেটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব না। ঠিক আছে, তো এটা এই জেন্ডার সেন্সিটিভ অ্যাপ্রোচের একটা মানে ইয়েতে বললাম যে হাইজিন এডুকেশন। ঠিক আছে, হাইজিন এডুকেশন বললাম যে মেয়েদের বা জেন্ডার বোথ জেন্ডারকে হাইজিন এডুকেশন প্রমোট করতে হবে। তো এই হাইজিন এডুকেশন প্রমোট কেন করতে হবে? ঠিক আছে, তোমরা অলরেডি ওয়াটার ট্রিটমেন্ট যে 351 কোর্স করে আসছো, সেখানে যখন পানির ব্যাকটেরিওলজিক্যাল বা বায়োলজিক্যাল কোয়ালিটি পড়াইছিলাম বা যিনি পড়াইছেন কিনা, সেখানে তোমরা জানো যে পানির মধ্যে অনেক ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো থাকতে পারে যাদেরকে আমরা বলি প্যাথোজেন। যে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম যারা আছে, তাদেরকে পানি কোনোভাবেই, যে ওয়াটারটা আমরা ড্রিঙ্ক করব, কোনোভাবেই সেই পানিতে মাইক্রো অর্গানিজম থাকতে পারবে না। তো আমরা যখন ড্রিঙ্কিং ওয়াটার বলি বা ওয়াটার ফ্রেশ ওয়াটার সোর্স বলি, তো সেখানে আসলে ড্রিঙ্কিং মাইক্রো অর্গানিজম থাকবে না, আমরা থাকলেও ট্রিট করে আমরা খাবো। ঠিক আছে, তো এই মাইক্রো অর্গানিজম গুলো আসলে কারা ছিল যাদের জন্য আমরা এখন বলছি যে আমরা হাইজিন প্রমোশন করতে হবে, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন পানি খাবো, হ্যাঁ, সেই ফ্যাসিলিটিতে তো যাবই, কিন্তু আমি তোমরা অনেক আগে একটা হচ্ছে যে টিভিতে অ্যাড ছিল, যে তুমি পানি পরিষ্কার পানি, হ্যাঁ, ওই যে দাদা নাতির যে কিছু ফান থাকতো কমিক করে আগে ইত্যাদি, এখন দেখো কিনা জানি না, দাদা নাতির যে কমিক গুলো থাকতো, হ্যাঁ, যে তুমি দাদা বলতেছে যে সে পানি খাইতেছে, দাদি এসে নাতিটা এসে পানির গ্লাসটা ফেলে দিল, হ্যাঁ, যে তুমি যে পানি খাচ্ছ অন্তত তোমার পানিটা পরিষ্কার ভালো কিনা, বলছে হ্যাঁ আমি টিউবওয়েল থেকে আনছি। ওকে, তুমি যে টিউবওয়েল থেকে পানিটা আনছো তোমার গ্লাসটা ধোয়া কিনা। ঠিক আছে, তো তার মানে তুমি শুধুমাত্র সেফ ওয়াটার তুমি দিচ্ছ, হ্যাঁ, সেখানেই শেষ না, তোমার অন্যান্য হাইজেনিক বিষয়গুলো তোমাকে মেইনটেইন করতে হবে। কিসের জন্য করতে হবে? যে বেশ কিছু ব্যাকটেরিয়া ভাইরাস আছে যাদেরকে দেখো 4টা ভাগে ভাগ করা হয়েছে, যে ওয়াটার বর্ন ব্যাকটেরিয়া, ওয়াটার ওয়াস্ট ব্যাকটেরিয়া, ওয়াটার বেসড ব্যাকটেরিয়া, ওয়াটার রিলেটেড ব্যাকটেরিয়া। এবং এই যে তাদের কি ওয়াটার বর্ন হচ্ছে যে ট্রান্সমিশন বাই কনজাম্পশন অফ কন্টামিনেটেড ওয়াটার, কোনো যদি আমরা হিউম্যান সুয়েজ, হ্যাঁ, বা ইন্ডাস্ট্রিয়াল সুয়েজ
ইন্ডাস্ট্রিয়াল সুয়েজে প্যাথোজেন থাকার সম্ভাবনাটা কম, বেশিরভাগই তো হয় হিউম্যান সুয়েজ, অথবা তোমার যদি মিউনিসিপ্যালিটি থেকে যে সুয়েজটা আসে সেই সুয়েজগুলো যদি ডাইরেক্টলি আনট্রিটেড অবস্থাতে এগুলো নর্মালি পানিতে ফেলে দেওয়া হচ্ছে, এবং সেই পানিটা যদি আমরা ডাইরেক্ট ব্যবহার করি, হ্যাঁ, সেখানে প্রচুর প্যাথোজেনিক থাকে। তাই বলা হচ্ছে যে এই ধরনের কন্টামিনেটেড ওয়াটার যদি আমরা খাই তাহলে কিন্তু ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড এ ধরনের অসুখ বিসুখ হয়। ঠিক আছে, তা আমরা এখনকার সময়ে ক্যান্সার বা অন্যান্য যে করোনা ভাইরাস নিয়ে চলতেছি, হ্যাঁ, সেটার মতো বড় বড় অসুখের ভিড়ে আমরা ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড, হ্যাঁ, স্ক্যাবিস, ম্যালেরিয়া এ ধরনের জিনিসগুলো অতটা মানে মাথায় রাখি না। কিন্তু একবার যদি কারো ডিসেন্ট্রি শুরু হয়, ডায়রিয়া শুরু হয় বা টাইফয়েড শুরু হয়, তাহলে কিন্তু খুবই লাইফ থ্রেটেনিং। ঠিক আছে, ক্যান্সার হয়তো ঢুকে ঢুকে মানুষের একটা সময়ে মানে মারা যায় বা কষ্ট পেয়ে মারা যায়, কিন্তু ডায়রিয়া, ডিসেন্ট্রি হলে কিন্তু যদি তুমি প্রপার অ্যাকশন না নাও তাহলে উইদিন ভেরি শর্ট টাইম, উইদিনের শর্ট টাইম তোমার এটা কিন্তু মানুষ আর বেঁচে থাকার কোনো চান্স নাই আর কি। ঠিক আছে, এক সময় এগুলো মহামারী আকারে হতো, হ্যাঁ, গ্রামের পর গ্রাম মানুষ মারা যেত। তো সেগুলো কিন্তু দ্যাটস ওয়াই সারফেস ওয়াটার থেকে সরে গিয়ে মানুষ কিন্তু গ্রাউন্ড ওয়াটারের দিকে নজরে চলে গেছে, কারণ সারফেস ওয়াটার আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস দিয়ে এত বেশি কন্টামিনেটেড হয়ে গেছে যেগুলো থেকে আমরা দূরে থাকার জন্যই আমরা গ্রাউন্ড ওয়াটারের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এবং ট্রিটমেন্টের একটা কনসেপ্ট চলে আসছে। তো এখানে বেশ কিছু ডিজিজের কথা বলা আছে, এগুলো তোমরা দেখে নিও। হ্যাঁ, এগুলো তো মুখস্থই করা আর কি অনেকটা। তো এটা আসলে আমার কেন এই স্যানিটেশন বা আমার একটা হাইজিনের ব্যাপারের সাথে কেন রিলেটেড, হ্যাঁ, যে দেখো এই যে এখানে রুট অফ ট্রান্সমিশনের একটা ছবি দেওয়া আছে। হ্যাঁ, যে তোমরা যখন হলে যাও, আমি বলবো না বাসায়, হলে যখন যাও বা আমিও দেখতে পাই মাঝে মাঝে যে আমাদের টয়লেটে যখন তোমরা বসবা, যে টয়লেট অনেক গুড়ি 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 উড়ন্ত মাছি আর কি, অনেক ছোট, ছোট ছোট বড় সব মাছি থাকে। হ্যাঁ, এবং তুমি আবার এটা এসে দেখবা যে যখন তোমার ভাত খাচ্ছ একটা মাছি পড়ে আছে, তাহলে ওই মাছিটাই সেই মাছিটা কিনা ইউ ডু নট হ্যাভ এনি আইডিয়া। ঠিক আছে, তার মানে যে এই যে ফেসিস থেকে, তুমি যে হিউম্যান ফেসিস থেকে যে তোমার কাছে এই প্যাথোজেন আসার বেশ কিছু রুট অফ ট্রান্সমিশন আছে। যে ফেসিস থেকে এই ফেসিসকে যদি ওয়াটার কন্টামিনেশন করে এবং সেই কন্টামিনেটেড ওয়াটার দিয়ে যদি আমি খাবার ধুই, হ্যাঁ, অথবা ডাইরেক্ট পানিটা খাই, তাহলে কিন্তু এই প্যাথোজেন দ্বারা আমি ইনফেক্টেড হয়ে গেলাম। ঠিক আছে, তারপরে আমি যদি ফেসিস নিজেকে পার্সোনাল ক্লিন করি বা কাউকে করাই, সেটা দিয়ে যদি আমি হাতটা ভালো করে না ধুই, হ্যাঁ, এবং সেই হাতটা না ধোয়ার ফলে সেই হাত দিয়ে যদি আমি পানি অথবা ভাত খাই বা নিজে মুখে হাত দিই, তাহলে কিন্তু আমি ইনফেক্টেড হয়ে গেলাম। যেভাবে তুমি এখন করোনা ভাইরাসের বিভিন্ন স্টেপগুলো তুমি শিখতেছো, হ্যাঁ, কাইন্ড অফ এই যে হাইজিন এডুকেশন, হ্যাঁ, এটা কিন্তু প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আসে নাই, এটা কিন্তু মানুষের একটা বেসিক সিচুয়েশন। ঠিক আছে, যে তুমি কিভাবে হচ্ছে যে নিজেকে বিভিন্ন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম থেকে তুমি দূরে রাখবা। তো এইখানে মেইনলি যেহেতু আমাদের এটা ওয়াটার সাপ্লাই স্যানিটেশন, সেখান থেকে ওয়াটার রিলেটেড যে মাইক্রো অর্গানিজমগুলো সেইগুলোর কথা বলা হচ্ছে। যে মাছির কথা বলতেছিলাম, যে মাছিটা যে এখানে ছিল, সেই মাছিটা যদি তোমার ফুডটা আনকভার্ড থাকে, হ্যাঁ, সেখান থেকেও যে তুমি হচ্ছে ইনফেক্টেড হতে পারো উইথ দোজ মাইক্রো অর্গানিজম। হ্যাঁ, এটাও একটা রুট। এবং এই ফেসিসটা যদি সয়েলে দেওয়া হয় এবং সয়েল থেকে আমরা যদি ফুড, হ্যাঁ, যদি অনেক ডিপে না যায়, সারফেসে থাকে, এরকম যদি শাকসবজি এরকম যদি আমরা প্রপারলি কুক না করে, বা টমেটো বা এই ধরনের যে সবজিগুলো আছে যেগুলো উপরে সারফেসে আসে, হ্যাঁ, যেগুলো বেশি রুটে যায় না, তাহলে উপরে কোনো সারফেস যখন মাইক্রো অর্গানিজম থাকবে, সেগুলো যদি আমরা গ্রো করি, তাহলে আমরা ইজিলি এই ধরনের মাইক্রো অর্গানিজম দ্বারা ইনফেক্টেড হব। ঠিক আছে, তার মানে তোমাদেরকে একটা সেমিনার দিয়েছিলাম আমি, হ্যাঁ, মনে হয় 4-5 মাস আগে, তো হয়তো অনেকে অ্যাটেন্ড করছিলা, তোমাদের এর মধ্যে কেউ না কেউ করছিলা। তো আমাদের আসলে এই জিনিসগুলো হচ্ছে যে ওইখানে কিন্তু এই বিষয়গুলো একটু ডিসকাশনে আসছিল। হ্যাঁ, অনেকটা পার্টি ওটার সেমিনারটা ছিলই কিন্তু এই পার্সোনাল হাইজিন নিয়ে। ঠিক আছে,
তো এই যে আমার এইখানে যে রুট গুলো আছে, তাহলে আমার কাজ কি? আমি যদি এটাকে এই মাইক্রো অর্গানিজম থেকে যদি আমি দূরে থাকতে চাই, ইনফেক্টেড থেকে দূরে থাকতে চাই, তাহলে আমার এই জায়গায় জায়গায় ব্যারিয়ার ক্রিয়েট করতে হবে। আমি এই হিউম্যান ফেসিস থেকে ওয়াটার, ফিঙ্গার ফ্লাই, হ্যাঁ, বা সয়েলে যাতে আসতে না পারে, তাহলে আমি এখানে ব্যারিয়ার দিব। ঠিক আছে? অথবা আমার মাউথে, মুখে আনবো না, সেখানেও আমি একটা ব্যারিয়ার দিব। যদি ফেসিস থেকে এখানে আসতেই হয়, যদি আনঅ্যাভয়েডেবল হয়, তাহলে আমি কিভাবে পার্সোনাল ক্লিনলিনেস এর মাধ্যমে, হ্যাঁ, আমি যাতে ফুড এবং আমার মুখে যাতে না আসতে পারে, তার মানে ওয়াটারটাকে আমি ট্রিটমেন্ট করব, ফিঙ্গার আমি হাত ভালো করে ধুবো, খাবারকে আমি ঢেকে রাখবো যাতে ওই মাছিটা এখানে চলে না আসতে পারে, এবং মাটির মধ্যে যদি সেই আশেপাশে একটা স্যানিটেশন যে ইয়াগুলো আছে, হ্যাঁ, সার্ভিস গুলো আছে, সেখান থেকে আমি অবশ্যই একটা নির্দিষ্ট ডিস্টেন্স রেখেই আমি আমার এগ্রিকালচার অ্যাক্টিভিটি চালাবো। তারপরেও আমি যাতে প্রপারলি এটা কুক করে খাই, কিন্তু ভেরি বেসিক ওয়ে টু মেইনটেইন হাইজিন এডুকেশন, বাট এটা হচ্ছে জাস্ট লিটারাল টার্মে এটাকে নিয়ে আসা। ঠিক আছে? তো সেজন্য এখানে বলা হয়েছে যে এগুলো ব্যারিয়ারটা কি হইতে পারে। হ্যাঁ, আমি সেই কথাগুলো এখানে, যে ট্রান্সমিশন প্যাটার্নটাকে তুমি কিভাবে প্রিভেন্টিভ মেজার গুলো নিতে পারো। একটা হচ্ছে প্রাইমারি ব্যারিয়ার, আরেকটা হচ্ছে সেকেন্ডারি ব্যারিয়ার। যে তোমার প্রাইমারি ব্যারিয়ার যে ওই যে একদম ফেসিস থেকেই ওইখানেই তুমি ব্যারিয়ার দিয়ে দিলে, যে জাস্ট ফ্রম গেটিং ইনটু দ্য এনভায়রনমেন্ট, মানে এটা তুমি যাতে এনভায়রনমেন্টে না আসতে পারে তার জন্য প্রপার স্যানিটেশন হচ্ছে একটা অন্যতম ব্যারিয়ার। আর সেকেন্ডারি ব্যারিয়ার, যে এর পরেও স্যানিটেশন থাকার পরেও কেউ ব্যবহার করছে বা প্রপারলি স্যানিটেশনের ব্যবস্থা নাই, তাহলে আমি তারপরে আমার সেকেন্ড, যেখানে আমার যাতে হিউম্যান বডিতে আসা পর্যন্ত যে সেকেন্ডারি ব্যারিয়ার, সেখানে আমি দিব যাতে আমি আনসেফ ওয়াটারটা আমি ব্যবহার না করি, হ্যাঁ, এবং প্রপারলি মানে খাবার যাতে প্রপারলি কুক করে আমি কিন্তু এই মাইক্রো অর্গানিজম গুলোকে কিল করতে পারি আর কি। ঠিক আছে? ট্রান্সমিশন ব্যারিয়ার মানে আমি এখানে দিব, এখানে আমার প্রাইমারি ব্যারিয়ার, এখানেও যদি ইফেক্টিভ না হয় তাহলে আমি এখানে সেকেন্ডারি ব্যারিয়ার দিয়ে রাখবো আর কি। তো এগুলো হচ্ছে নর্মালি কনভেনশনাল অ্যাপ্রোচ। ঠিক আছে? কনভেনশনাল অ্যাপ্রোচ। তো একটা প্রমিজিং অ্যাপ্রোচ, এখন আমি হয়তো দূর থেকে অনেক বলে দিলাম, হ্যাঁ, যে তুমি এটা করো, এটা করো, এটা করো, যে হ্যাঁ, স্কুলে আমি বলে দিব যে তোমরা কিন্তু বাচ্চাদের শিখায় ফেললাম, যে তোমরা কিন্তু টয়লেট ব্যবহার করবা, হ্যাঁ, টয়লেট ব্যবহার করার পরে বললাম যে তোমরা সাবান ব্যবহার করবা। এখন স্কুলে টয়লেটের যে অবস্থা, হ্যাঁ, ও যে টয়লেটই নাই, হ্যাঁ, তো সেখানে তারপরে টয়লেট থেকে বের হলে তাদের সাবানের ব্যবস্থাই নেই। তা আমি শুধুমাত্র কনভেনশনাল মেসেজ যদি আমি তোমাদেরকে কনভে করে দিলাম, তাহলে তো এটা সাস্টেনেবল হবে না। ঠিক আছে? তো প্রমিজিং অ্যাপ্রোচের মধ্যে যাইতে হবে, হ্যাঁ, যে প্রমিজিং অ্যাপ্রোচের মধ্যে যেতে হবে যে তাদেরকে সেই স্কিল, টাইম, ম্যান পাওয়ার এবং এক্সাম্পল দেখিয়ে, হ্যাঁ, এবং তাদেরকে সেই ব্যবহারগুলো, তোমাদেরকে সেই রিসোর্সগুলো ইনস্টিটিউশনালাইজ করতে হবে, যে রিসোর্স ইনস্টিটিউশনের মাধ্যমে রিসোর্সগুলোকে দেওয়া বা কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে, হ্যাঁ, এই জিনিসগুলো, ফ্যাসিলিটিগুলো কিভাবে দেওয়া যেতে পারে, এবং পজিটিভ ভিউ, হ্যাঁ, পাশের কোনো জায়গায় এগুলো ঘটছে এবং সেখানে কি কি অ্যাপ্রোচটা আসছে, কি কি বেনিফিটটা তারা পাইছে, সেই পজিটিভ ভিউগুলো যখন মানুষের মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন যদি ওভারঅল মানুষের বিহেভিয়ারাল চেঞ্জটা করা যায়, তাহলেই এই প্রমিজিং অ্যাপ্রোচ হবে, এবং তাহলেই সাস্টেনেবল যে কোনো কিছু করতে যাও। এবং সেটার জন্য হাইজিন এডুকেশন যে কথাটা বলতেছিলাম, সেটা আসলে হাইজিন এডুকেশন কিন্তু যে কথাগুলো বললাম, হ্যাঁ, তোমরা সব ছোটবেলা থেকে এটা শিখে আসছো, জানতেছো, হ্যাঁ, তারপরেও এটা এত বড়বেলা পর্যন্ত ফোকাস করা হয়, যেটা শিখে আসতেছি কিন্তু আমাদের বিহেভিয়ারাল চেঞ্জ আমরা করি নাই, এই কারণে আসলে হচ্ছে যে হচ্ছে না। ঠিক আছে? হাইজিন এডুকেশনে যদি তুমি লিটারাল ডেফিনেশনটা বলো, যে প্রমোটস কন্ডিশন এন্ড প্র্যাকটিসেস, এটা হচ্ছে জাস্ট এডুকেশনটা তোমাকে প্রমোট করবে, হ্যাঁ, তোমার যে কন্ডিশন এবং প্র্যাকটিসটা আছে সেগুলোকে ব্যবহার করার জন্য, ঠিক আছে, কন্ডিশন গুলো ক্রিয়েট করার জন্য
এবং যে ফ্যাসিলিটি আছে সেটাকে ব্যবহার করার জন্য, কিসের জন্য? যাতে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন রিলেটেড ডিজিজ থেকে তুমি দূরে থাকতে পারো আর কি। ঠিক আছে, এইটা করার জন্য যেটা বলছিলাম যে বিহেভিয়ারাল চেঞ্জ বা এটা যা যা বলো না কেন, এটার জন্য ফাইনাল যে সাস্টেনেবিলিটির জন্য যেটা দরকার সেটা হচ্ছে সোশ্যাল মোবিলাইজেশন। ঠিক আছে, সোশ্যাল মোবিলাইজেশন। হ্যাঁ, তো তোমাদের মাঝেও এক সময় আমরা যখন ক্লাস নিতে যাচ্ছিলাম প্রথম দিকে অসুবিধা হচ্ছিল যে কিছু কিছু ছাত্র ক্লাস করতে চাচ্ছে না, হ্যাঁ তাদের এই ফ্যাসিলিটি নাই ওই ফ্যাসিলিটি নাই। তখন আমরা ঠিক করলাম যে আসলে তোমাদের মধ্যে একটা তোমাদেরকে মোটিভেট করার জন্য তোমাদের সাথে একটু ডায়লগ করা দরকার। ঠিক আছে, তো তখন কিন্তু তোমাদের মধ্যে বেশ কিছু, তোমাদের মধ্যে যারা ওই যে কমিউনিটি পার্টিসিপেশনে অ্যাটেন্ড করে তারা তোমরা ডায়লগ করার পরেই কিন্তু এই অনলাইন ক্লাসটা শুরু হয়েছে। বেশ কিছু সময় কিন্তু লাগছে আর কি এগুলো শুরু করতে। সবারই অনেক, আমাদেরও লিমিটেড আছে, লিমিটেশন আছে, তোমাদেরও লিমিটেশন আছে, সেসব নিয়েও কিন্তু তারপরে আমরা সবাই মিলে তোমাদের মানে হেল্প নিয়ে, আমাদের ইয়া নিয়ে সবকিছু নিয়ে কিন্তু এটা আগানো হয়েছে। তো ঠিক একইভাবে এই হাইজিন প্রমোশন বা এই যে এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট প্রজেক্ট গুলোকে যদি তুমি সাস্টেনেবল করতে চাও, সোশ্যাল মোবিলাইজেশন মানুষের মধ্যে, হ্যাঁ, একটা মোটিভেশন ক্রিয়েট করার জন্য হচ্ছে ডায়লগের মাধ্যমে এটা, এই সোশ্যাল ওয়ার্কারও কিন্তু আছে, ডায়লগের মাধ্যমে কিন্তু এই জিনিসটাকে অ্যাটেন্ড করতে হবে। তো তোমাদের তো এত কিছু জানার দরকার নয়, অন্তত সোশ্যাল মোবিলাইজেশন জিনিসটা কি। হ্যাঁ, এই যে এখানে, হ্যাঁ এখানে এক ধরনের সাউথ আফ্রিকার একটা কেস স্টাডি আমি তোমাদেরকে জাস্ট, কেউ পড়ার, অনেকের পড়ার অভ্যাস আছে আর কি, হ্যাঁ আমি দিয়ে রাখছি আর কি। যে হ্যান্ড ওয়াশিং এবং ওয়াশ নলেজ, হ্যাঁ, লিভিং উইথ এইচআইভি। এইচআইভির সাথে দেখা যাচ্ছে যে নলেজও আছে, সবকিছু আছে, কিন্তু কেউ আসলে ইমপ্লিমেন্ট করতেছে না, তার মানে এইচআইভির কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ঠিক আছে, তো এদের নলেজ আছে কিন্তু কেউ প্র্যাকটিস করতেছে না। তার মানে তোমাকে নলেজেবল হলেই হবে না, তাকে প্র্যাকটিস করার জন্য, মোটিভেশনাল চেঞ্জ আনার জন্য সোশ্যাল মোবিলাইজেশনের মাধ্যমে কিন্তু এটা অ্যাটেন্ড করা সম্ভব আর কি। ঠিক আছে, এই হচ্ছে যাবতীয় সোশ্যাল পার্ট যেটুকু ছিল, এটুকু হচ্ছে সেটুকু। হ্যাঁ, আর আরেকটা পার্ট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে যে প্লাম্বিং এর আমি ওয়াটার সাপ্লাইটা পড়াইছি, কিন্তু প্লাম্বিং এর যে ড্রেনেজ পার্ট, হ্যাঁ সেটা বাকি আছে। সেটার জন্য হয়তো আর একটা দিন 2 ঘন্টা যদি পড়াইতে পারি, একটা না 2 ঘন্টা পড়াইতে পারি না, তাহলে 2 দিন হয়তো বা 2টা লেকচার লাগবে। ঠিক আছে, এখন বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসো তোমরা না নাই? Yes, ma'am. বলো, কারো কোনো প্রশ্ন আছে কিনা? তোমাদের যে ড্রেনেজ প্লাম্বিং যেটা বলছিলাম, সেটা সেটা আমি বুঝাই দিয়ে ওটার উপর একটা অ্যাসাইনমেন্ট দেব। আমার একটা অ্যাসাইনমেন্ট বাকি আছে না তোমাদের? Yes, ma'am. ওটার উপরে অ্যাসাইনমেন্ট দেব। ঠিক আছে, আমাকে একটা কাজ করতে দাও, থাকো তোমরা। হ্যাঁ, তোমাদের সাথে আমার ক্লাস শেষ হয়েছে কিন্তু কথা শেষ হয়নি। তোমাদের ক্লাসের ইয়েটা আসতেছে না কেন?
দিলাম, দেখো তো তোমরা লিংকটা ওপেন করতে পারো কিনা। এই লিংকের উপরে মনে হয় তোমরা আগে কাজ করছো, নাকি এটা না মনে হয়। দাঁড়াও। ম্যাম এটা তো একটা সার্ভে। হ্যাঁ, এটা খোলা যাচ্ছে। জি ম্যাম, খোলা গেছে তো। তোমরা কি কোশ্চেন গুলো পাচ্ছো? জি ম্যাম, গুগল ফর্মটা আসছে ম্যাম। হ্যাঁ, এটা কি এই সার্ভেটা আমি মাস 3-4 আগে দিছিলাম, তোমরা কি কেউ করছিলা এটা? কেউ কি অ্যাটেন্ড করছিলা? ম্যাম এরকম সার্ভে গুলা ম্যাম অনেক 10-12টা করছি এই লকডাউনের মধ্যে। এখন আপনারটা করছি কিনা খেয়াল নেই। জি ম্যাম, আপনারা করছেন ম্যাডাম। শুনো, আমি তাহলে বলি, এটা হচ্ছে যে এটা আসলে 15 ব্যাচকে উদ্দেশ্য করে করা হয়েছিল। তখন আসলে তোমাদের সাথে তো আমার লিঙ্কটা ছিল না, সেখানে হয়তো পার্সোনালি তোমাদের সাথে আমি কথাটা বলতে পারি নাই। তো এটা যে হ্যান্ড হাইজিন এডুকেশন, যদি আমরা খুব লিমিটেড ওয়েতে পড়াই, এটা আসলে এত বড় কোর্সের মধ্যে এটা তো আসলে অল্প একটা খুবই পার্ট, আর সোশ্যাল পার্টের মধ্যেও হাইজিন এডুকেশন খুব অল্প একটা পার্ট। ঠিক আছে, তো অলরেডি কিন্তু তোমরা 15 ব্যাচ যখন ওদেরকে পড়াইছিলাম তার আগে কিন্তু এই জিনিসটা আসে নাই। হ্যাঁ, তো অলরেডি কিন্তু তোমরা এই হাইজিন এডুকেশনের একটা পার্টের সাথে আছো, যদিও করোনা তোমাদের এই ওয়াটার রিলেটেড হচ্ছে যে ভাইরাস না, কিন্তু এটা থেকে প্রোটেকশন পাওয়ার জন্য অন্যরকম একটা ওয়ে হচ্ছে হ্যান্ড হাইজিন, তাই না? আমরা জানি যে এটা একটা প্রোটেকশন পাওয়ার একটা উপায় আর কি। তো সেটা আর কি তোমাদের এডুকেশনের একটা পার্ট। তো তোমাদের এই ডিগ্রিটা তো হচ্ছে আউটকাম বেসড এডুকেশন। তো আমি সেজন্য চেষ্টা করছিলাম যে এখান থেকে একটা ফিডব্যাক বা এখান থেকে একটা, যদি তোমরা যতটুকুই মানে পাইছো অলরেডি, এখন তোমরা দেখে ফেলছো অনেক কিছু। হ্যাঁ, 15 ব্যাচ কিন্তু পায় নাই, দ্যাটস ওদের কাছে একটু নতুন ছিল। হ্যাঁ, তো তোমরা অলরেডি জানো যে কতক্ষণ ধরে করতে হয়, কি করতে হয়। হ্যাঁ, এবং এই যে ভাইরাসটা যেটা হয়তোবা এখন মানুষের ড্রপলেটের মাধ্যমে বা যাচ্ছে, কিন্তু একসময় কিন্তু এই ধরনের সায়েন্টিস্টরা প্রেডিক্ট করতেছে যে হয়তো পানির মধ্যে এটা একসময় থাকবে, কারণ যেহেতু ওয়াশিং এর মাধ্যমে পানিতেই চলে যাচ্ছে। তো সেটা একটা একসময় আল্লাহ না করুক হতেই পারে যেটা পানির মধ্যে থেকে যাচ্ছে, অলরেডি অনেক জায়গায় কিন্তু স্টাডি করে পাওয়া যাচ্ছে। তো সেই জন্য হাইজিন ইস্যুটা কিন্তু এর সাথে অনেকটা রিলেটেড। যেটা 15 ব্যাচের জন্য আমি দিছিলাম। তো এটার আসলে একটা আউটকাম হচ্ছে তোমাদের যে প্রথম এটা দিছে, ওখানে কি রেসপন্সের গ্রাফ গুলো দেখাচ্ছে নাকি কোশ্চেনটা দেখাচ্ছে? ম্যাম কোশ্চেন দেখা যাচ্ছে। আচ্ছা, কোশ্চেন। তো এটা আসলে তো ওই সময় প্রায় 250 জনের একটা হচ্ছে যে আমি একটা রেসপন্স পাইছি। এখন তোমার এখানে আমার আরো তোমাদের সাথে 150 জনেরও বেশি আমার স্টুডেন্ট আছো তোমরা। হ্যাঁ, তো এটা আসলে ডাইরেক্টলি তোমাদের কোর্সের সাথে রিলেটেড। তো আমাকে যদি 5 থেকে 10 মিনিট সময় একটু এই সার্ভেটা একটু করার জন্য একটু প্লিজ সময় দাও আর কি, ঠিক আছে? এটা বেসিক্যালি তোমাদের হচ্ছে যে এই কোভিড-19 এর এডুকেশন, হ্যাঁ, কোভিড-19 এর এডুকেশন, আর তার সাথে সাথে হাইজিন এডুকেশন, যেটা তোমাদের ওয়াটার সাপ্লাই স্যানিটেশনের সাথে শেখানো হলো, এটা কতটা এটার সাথে রিলেটেড, বা কোভিড এর আগে তোমাদের এই অ্যাওয়ারনেসটা ছিল কিনা, বা কোভিড এর পরে আসলে অ্যাওয়ারনেসটা আসতেছে, এটা একটু হয়তো 10 থেকে 15 মিনিট সার্ভেটা তোমাদের লাগবে। হ্যাঁ, এটা তোমাদের হয়তোবা এটার সামারিটা হয়তোবা তোমরা 4-2 তে কেউ থাকলে আমি দেখাই দিতে পারবো, না হলে তোমাদের পরের ব্যাচের সাথে আবার এটা আমি দেখাবো আর কি। তোমাদের আউটকাম বেসড এডুকেশনের জন্য এটা আসলে একটু দরকার আর কি, আর এটা রিসার্চের জন্য একটু দরকার। এটা আপাতত এটা আসলে রুরাল পিপুলদের জন্যও করা, কিন্তু রুরাল পিপুলরা তো এত কঠিন ভাবে নিতে পারবে না, আর এই সময় তো রুরাল পিপুলদের কাছে গিয়ে গিয়ে এই কোশ্চেন নিয়ে যাওয়া সম্ভব না। দ্যাটস ওয়াই এখন পর্যন্ত যারা ইন্টারনেটে মানে লিটারেসি আছে তাদের জন্য এটা রাখা হয়েছে আর কি।
ঠিক আছে, বুঝে গেছে আমার সাথে কথা? আমি এটা রেসপন্স ক্লোজ করে দিছিলাম যেহেতু তখন তোমাদের কথা মাথায় ছিল না, তো আমি এটা আবার একটু ওপেন করলাম আর কি। ঠিক আছে, কে একজন হাত তুলছো, কি বলতে চাও? কি বলতে চাও বলো? কি তোমরা কি করবা সার্ভেটা নাকি কেউ কিছু বলতেছো না কেন? জি ম্যাডাম এখনই ফিল আপ করতেছি। ম্যাম করতেছি আমরা। ফিল আপ করতেছি ম্যাম। আমি এটা রেসপন্স ক্লোজ করে দিছিলাম, কিন্তু হঠাৎ করে সেদিন পড়াতে যেয়ে এটার কথা মনে পড়ছে। একটু চিন্তা করে করে দাও, হ্যাঁ, 10-15 মিনিট সময় নাও। একদম তোমাদের চোখের সামনে সব ভেসে আছে কিন্তু, হ্যাঁ, তারপরে একটু চিন্তা করে দাও। হ্যাঁ, আমি একটু ওপেন রাখতেছি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে?